আজকের কাহিনীটি ২১৫ বছর আগের কেরালা অঞ্চলে ঘটে যাওয়া একটি ঘটনা, যেখানে মেয়েদেরকে তাদের শরীর ঢেকে রাখার জন্য কর দিতে হতো। তাই নাঙ্গেরি নামে এই মেয়েটি প্রথমে তার স্তন কর দিতে চায় না, কিন্তু ব্রিটিশরা তার উপর অমানবিক অত্যাচার চালায়। আপনারা সবাই জানেন, ব্রিটিশরা যে শুধু নাঙ্গেরির উপর অত্যাচার করত এমন না, তারা সমস্ত নিচু জাতির মানুষদের উপর অত্যাচার করত। নাঙ্গেরি কর দিতে না পেরে তার নিজের স্তন কেটে দিয়ে দেয়। বিষয়টা এ পর্যন্ত হলেই ঠিক ছিল, কিন্তু এর পরবর্তীতে যা ঘটে তা পুরো ইন্ডিয়ার নারীদের ভাগ্য বদলে দিয়েছিল। চলুন জেনে নেওয়া যাক একজন বীরাঙ্গনা নাঙ্গেরি কিভাবে পুরো ইন্ডিয়ার মহিলাদের ভাগ্য খুলে দিয়েছিল। কাহিনীটি শুরু হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির হেডকোয়ার্টারে। ইংরেজদের খুশি করার জন্য ত্রিভঙ্কর রাজা ও সেনাপতি গরিব মেয়েদের ধরে নিয়ে এসে ইংরেজদের মনোরঞ্জনের ব্যবস্থা করত। একদিন সেখানে উপস্থিত হয় এক ইংরেজ জমিদার। সে বলে পালোয়ানদের কুস্তি লড়াই দেখতে চায়। এটা শুনে রাজা বলে তাদের মনোরঞ্জনের জন্য শহর থেকে পালোয়ান নিয়ে আসা হয়েছে, কিন্তু ইংরেজ একটি শর্ত দেয়, পালোয়ানদের মধ্যে সেই জিতবে যে অন্য আরেকজনকে মেরে ফেলতে পারবে। এদিকে হেডকোয়ার্টারের বাইরে আকবর নামে এক লোক আসে মন্ত্রীর সাথে দেখা করতে। আকবর যেহেতু নিচু জাতের লোক ছিল, তাই সে ভিতরে ঢুকতে পারে না। মন্ত্রী জোর করেই তাকে ভেতরে নিয়ে আসে, আর এটা দেখে জমিদার রেগে যায়। কিন্তু আকবর যখন বলে, আমি এখানে আসার আগে ২০০০ স্বর্ণমুদ্রা আপনার বাড়িতে পৌঁছিয়ে দিয়েছি, এটা শুনে জমিদার ঠান্ডা হয়ে যায়। কুস্তি লড়াই শেষ না হওয়া পর্যন্ত থাকতে বলে তাকে। অন্যদিকে কুস্তি লড়াই যখন শুরু হয়, তখন একজন পালোয়ান অন্যজনকে খুব খারাপভাবে মারতে থাকে, যার মূল লক্ষ্যই হলো নৃশংসভাবে মৃত্যু খেলা চলছে। অন্যদিকে ইংরেজ অফিসাররা গরিব মেয়েদেরকে ধরে নিয়ে তাদের রুমে নিয়ে যায়। লড়াই করা ব্যক্তিরা একজন আরেকজনকে মারতে চায় না, কিন্তু নিজের প্রাণ বাঁচানোর জন্য এগুলো করছে। একজন যখন আহত হয়ে মাটিতে পড়ে যায়, তখন অপরজনের কাছে হাতজোড় করে তাকে না মারার জন্য। সে তার বিবেকের কাছে হেরে যায়, তাই তাকে মারতে পারে না। এটা দেখে ব্রিটিশ অফিসার নিজেই কুস্তিগিরকে মারতে আসে। এটা দেখে আকবর রেগে যায় এবং এইসব অন্যায়ের প্রতিবাদ জানালে সেখানে থাকা সৈন্যরা তাকে মারতে এগিয়ে আসে। আকবর তাদেরকে কোনো রকম মেরে হেডকোয়ার্টার থেকে পালিয়ে যায়। এই ঘটনার বেশ কয়েক বছর পর আমরা রাজমহল দেখতে পাই। সেখানে সমস্ত মন্ত্রীদের একটি গুরুত্বপূর্ণ বৈঠকে ডাকা হয়েছে, কারণ কিছুদিন আগে রাজ পরিবারের কুলদেবতার মন্দির থেকে কিছু সোনার গহনা সহ হীরা চুরি হয়ে গেছে। রাজা যে কোনো মূল্যে সেই চুরি হয়ে যাওয়া হীরার গহনা ফেরত চায়, কিন্তু বহুদিন হয়ে যাওয়ার পরও সেনাপতি খুঁজে বের করতে পারে না। তাই সেই চোরকে ধরার জন্য রাজা বেলাজুদা নামে এক ব্যক্তিকে ডেকে পাঠায়। বেলাজুদা নিচু জাতের হলেও ব্যবসার কারণে সে এখন অনেক ধনী একজন ব্যবসায়ী, সেই সাথে একজন উচ্চপদস্থ সৈনিকও বটে। কিন্তু সে নিচু জাতের হওয়ার কারণে রাজমহলের পাহারাদাররা তাকে ভেতরে ঢুকতে দেয় না। ঠিক সেই সময়ে রাজমন্ত্রী চলে আসে এবং তাকে সঙ্গে করে ভেতরে নিয়ে যায়। রাজার বেলাজুদার উপর অগাধ বিশ্বাস। সে মনে করে মন্দিরে চুরি হয়ে যাওয়া হীরা বেলাজুদাই ফিরিয়ে আনতে পারে। কিন্তু এখানে থাকা মন্ত্রী ও জমিদাররা বেলাজুদাকে এত বড় দায়িত্ব দিতে নিষেধ করে, কারণ যখন মন্দির থেকে চুরি হয়ে যাওয়া সম্পত্তি খুঁজে পাবে, তখন তো নিচু জাতের স্পর্শে মন্দিরের সম্পত্তি নষ্ট হয়ে যাবে। তাদের কথায় সম্মতি দিয়ে বাকি সব সদস্যরাও বেলাজুদার বিরুদ্ধতা ঘোষণা করে। বেলাজুদা এসব দেখে রাজাকে বলে, আমি এসব দায়িত্ব নিতে পারবো না, আপনি অন্য কাউকে দিয়ে এসব কাজ করিয়ে নিন। এ বলে সে ওখান থেকে চলে আসছিল। এরপরে আমরা দেখতে পাই রাজার সৈনিকরা শিক্ষানা নামক একটি গ্রামে মহিলা ও তাদের স্বামীদের বেধড়ক মারধর করছিল স্তনকর না দেওয়ার জন্য। আসলে এই রাজ্যে কোনো নিচু জাতের মহিলা তাদের স্তন ঢেকে রাখতে পারবে না, তাদেরকে কোমরের উপরে কাপড় পরতে হলে ট্যাক্স দিতে হবে। এরকমের ভয়ানক নিয়ম ছিল সেই সময়কালে। কোনো মহিলা এই নিয়ম অমান্য করলে তাকে সহ তার স্বামীকে পিটিয়ে হত্যা করা হতো। এমন নিষ্ঠুর নিয়ম ছিল সেই সময়। এই ঘটনার কিছুদিন পরে নাঙ্গেরি নামক একটি মেয়ে স্তন কর আদায়ের বিরুদ্ধে আন্দোলন করে। সে সমস্ত মেয়েদেরকে নিয়ে রাজার কাছে যাওয়ার সময় মাঝপথে দেখতে পায় সেনাপ্রধান তাদের সেনাবাহিনী নিয়ে তাদের দিকেই এগিয়ে আসছে। এখানে এসে তাদেরকে ট্যাক্স দিতে বলে, কিন্তু নাঙ্গেরি ও বাকি মহিলারা ট্যাক্স দিতে অস্বীকার করে। এটা শুনে সেনাপ্রধান তার সৈনিকদের নির্দেশ দেয় মহিলাদের কোমরের উপরের কাপড় খুলে ফেলতে। এটা শুনে সমস্ত সৈনিকরা মহিলাদের মারতে শুরু করে দেয় এবং কোমরের উপরে কাপড় খুলে ফেলতে থাকে। নাঙ্গেরি যখন সৈনিকদের মারছিল, সেনাপ্রধান নাঙ্গেরির প্রতিরোধের কৌশল দেখে অবাক হয়ে যায়। নাঙ্গেলিকে নিজের মহলে নিয়ে যেতে চাইলে সে রাজি হয় না।
তখন সেনাপ্রধান রাগে সবার সামনে নাঙ্গেলির বুকের উপরে কাপড় খুলে দেয়। ঠিক সেই সময় বেলাজুদা সেখানে চলে আসে এবং সে নাঙ্গেলিকে বাঁচায়, সমস্ত সৈনিকদের মেরে এখান থেকে তাড়িয়ে দেয়। এরপরের সিনে সেনাপতি এই সমস্ত ঘটনা রাজাকে জানায়। তাকে বলে বেলাজুদা রাজ্যের আইন ভঙ্গ করেছে, তাকে এক্ষুনি বন্দি করা উচিত। রাজা সেনাপতিকে বলে, আমাদের পূর্বপুরুষদের যখন অর্থের অভাব ছিল তখন তারা এই নিচু জাতির উপর কর প্রয়োগ করেছিল, কিন্তু এখন আমাদের রাজ্য চালানোর জন্য যথেষ্ট অর্থ আছে, তাতে মহিলারা যে ট্যাক্সের বিরোধিতা করেছে তাতে কোনো ক্ষতি হবে না। কিন্তু আমরা যদি বেলাজুদাকে বন্দি করি তাহলে আমাদের অর্থের অভাব হবে, কারণ তিনিই একমাত্র ব্যক্তি যে প্রয়োজনের সময় অগ্রিম কর প্রদান করে। এই সময় বেলাজুদাকে বন্দি করা ঠিক হবে না, উপযুক্ত সময় এলে আমরা তাকে অবশ্যই কারাগারে বন্দি করব। গল্প এইভাবে এগিয়ে যেতে থাকে। এর পরের সিনে আমরা দেখতে পাই নাঙ্গেলি লুকিয়ে উচ্চ বংশের মেয়ে সরস্বতীর সাথে দেখা করতে আসে। তারা দুজনে খুব ভালো বন্ধু, কিন্তু সরস্বতী উঁচু জাতের আর নাঙ্গেলি নিচু জাতের, আর সেজন্যই তারা লুকিয়ে একে অপরের সাথে দেখা করত। সরস্বতী নাঙ্গেলিকে একটা সুন্দর কাপড় দিয়ে বলে, এটা তুমি শুধু রাতের বেলায় পরবে, কারণ কেউ যদি দিনের বেলা এটা দেখে ফেলে তাহলে সমস্যা হতে পারে। এরপরে আমরা দেখতে পাই নাঙ্গেলি নতুন কাপড় পরে মনের আনন্দে নাচতে থাকে। এর পরের সিনে আমরা দেখতে পাই বেলাজুদার ঠাকুরদা বেলাজুদাকে বলে সে মন্দিরে হাওয়াখালিনী নৃত্য দেখতে যাবে। এটা শুনে বেলাজুদা তাকে নিষেধ করে দেয়, কারণ মন্দিরে আমাদের মতো নিচু জাতের মানুষকে যাওয়া নিষেধ করে দিয়েছে, তাই তুমি সেখানে যেতে পারবে না। কিন্তু সে তার কথা না শুনে কয়েকজন লোক নিয়ে মন্দিরের বাহিরের দেওয়ালের আড়ালে থেকে মন্দিরের নৃত্য দেখতে থাকে। এই সময় জমিদার সহ রাজার কয়েকজন লোক তাদেরকে দেখতে পায়। বেলাজুদার ঠাকুরদাকে নিচু জাতের লোক বলে তিরস্কার করতে থাকে। জমিদারের লোকরা তাদের গায়ে হাত তুললে ঠিক সেই সময়ই বেলাজুদা চলে আসে। জমিদারের লোকদের বাধা দিয়ে বলে, মন্দিরটা তোমাদের জায়গায় হলেও মন্দিরের বাহিরের জায়গা আমার, তাই সেখানে আমার দাদু দাঁড়িয়ে থাকলেও আপনার বলার কিছু নেই। যদি আপনার সমস্যা বেশি হয়ে যায় তাহলে আপনি নতুন করে দেওয়াল তুলুন, তাহলে আর কেউ কিছু দেখতে পাবে না। এসব শুনে জমিদার চুপ হয়ে থাকে, আর কিছু বলে না। বেলাজুদা নৃত্যকুলকে জমিদারের থেকে 10 গুণ বেশি পয়সা দিয়ে মন্দিরের বাহিরে নৃত্য করার জন্য বলে এবং নৃত্যানুষ্ঠান শুরু হয়ে যায়। এটা দেখে জমিদার ও রাজার লোকেরা চুপচাপ সেখান থেকে চলে যায়। এসব খবর রাজার কানে গেলে বেলাজুদাকে বন্দি করা হয়। এর পরের সিনে আমরা দেখতে পাই কুলদেবতার মন্দির থেকে চুরি হয়ে যাওয়া গহনা নিয়ে রাজা খুব দুশ্চিন্তায় আছে। তার অবস্থা দিন দিন খারাপ হয়ে যেতে থাকে, কোনো কাজে মন বসাতে পারে না। রাজার এমন অবস্থা দেখে রানী খুবই চিন্তায় পড়ে যায় এবং সে রাজার অজান্তেই বেলাজুদাকে কারাগার থেকে মুক্তি করে দেয় এবং চুরি হয়ে যাওয়া গহনা ফিরিয়ে আনার জন্য অনুরোধ করতে থাকে, কারণ তার দৃঢ় বিশ্বাস একমাত্র বেলাজুদাই পারবে সেই চোরকে ধরতে। বেলাজুদা রাজ্যসভার সেই দিনের কথা মনে করতে থাকে এবং প্রথমে রাজি হয় না, কিন্তু রানীর অনেক অনুরোধে সে রাজি হয়। তারপরের সিনে আমরা দেখতে পাই কুচন্ডী নামে এক লোক কুলদেবতার সেই হারিয়ে যাওয়া গহনা মাটির নিচ থেকে বের করছে, কিন্তু রাজার সেনাপতি কুচন্ডীকে ফলো করছে। কুচন্ডী যখনই মাটির নিচ থেকে সেই গয়নার বাক্স বের করে ঠিক তখনই রাজার সেনাপতি তার উপর হামলা করে এবং তাদের দুজনের মধ্যে লড়াই চলতে থাকে। কুচন্ডী লড়াই করতে না পেরে সেনাপতিকে বলে সেই গহনার মধ্যে থেকে অর্ধেক গহনা তাকে দিয়ে দেবে। সেনাপতি লোভ সামলাতে না পেরে কুচন্ডীর কথায় রাজি হয়ে যায়। পরের দিন সকালে বেলাজুদা কুচন্ডীর গ্রামে এসে তার ব্যাপারে খোঁজখবর নিতে থাকে। সবাইকে জিজ্ঞাসা করলেও সবাই চুপচাপ হয়ে দাঁড়িয়ে থাকে, তার কারণ কুচন্ডী চুরি করলেও তার কিছু অংশ গ্রামের মানুষদেরকে দান করত। এটা বুঝতে পেরে বেলাজুদা বলে, আমি কথা দিচ্ছি আগামী 1 বছরে গ্রামের সমস্ত মানুষের ভরণ পোষণের দায়িত্ব আমার, কিন্তু কুচন্ডীর পরিচয় আমার জানা দরকার। এটা শোনার পর গ্রামবাসী কুচন্ডীর বাড়ি দেখিয়ে দেয়। তারপরের সিনে আমরা দেখতে পাই কুচন্ডীর স্ত্রীর কাছে বেলাজুদা জানতে পারে চুরি করা মালপত্র কুচন্ডী কোথায় লুকিয়ে রাখে। তারপর বেলাজুদা সেখানে পৌঁছে দেখতে পায় কুচন্ডী ইংরেজদের সাথে গহনার ডিল করছিল। পালানোর সময় কুচন্ডীর লোকদের সাথে বেলাজুদার মারামারি শুরু হয়ে যায়, আর কুচন্ডীর গলায় রশি বেঁধে টেনে হিঁচড়ে তাকে রাজ দরবারে নিয়ে আসা হয়। কুচন্ডীকে দেখতে সাধারণ মানুষজন ভিড় করে, কিন্তু নিচু জাতের মহিলারা কোমরের উপরে কাপড় বেঁধে আসলে মন্ত্রী রাজাকে জানালেও রাজা সেদিন কিছুই বলে না, কারণ বেলাজুদাই একমাত্র ব্যক্তি যে মন্দিরের গহনা ফিরিয়ে আনতে পেরেছে।
রাজা খুশি হয়ে বেলাজুদাকে সেনাপতি পদে নিযুক্ত করে। এর ফলে বেলাজুদার ব্যবসার প্রসার হতে শুরু করে। সে বিদেশে বড় বড় জাহাজ নিয়ে রপ্তানি করতে থাকে। এর পরের সিনে আমরা দেখতে পাই নাঙ্গেলি সরস্বতীকে নিয়ে বেলাজুদার সাথে দেখা করতে আসে। সরস্বতী বেলাজুদাকে বলে তার বাবা তাকে জোর করে এক বৃদ্ধ রাজার সাথে তাকে বিয়ে দিতে চাচ্ছে, যার বয়স কিনা 90 বছর। এই বিয়ে বন্ধ করার জন্য বেলাজুদার কাছে সাহায্য চাইলে বেলাজুদা তাকে বলে সে শুধু নিচু জাতের মানুষের জন্য লড়াই করছে। সে যদি উঁচু জাতের মানুষের জন্য লড়াই করে তাহলে তার সাথে সাথে সাধারণ মানুষজনেরও ক্ষতি হবে। তাই এই লড়াই তোমাকে একাই লড়ে যেতে হবে। সে সরস্বতীকে সবকিছু বুঝিয়ে বলে আর বলে তুমি যদি বুদ্ধিমতী হও তাহলে অবশ্যই আমার কথা বুঝতে পারবে। অন্যদিকে সরস্বতীর সাথে সেই বৃদ্ধ লোকের বিয়ে হয়ে যায়। আর সেই বুড়ো জোর করে সরস্বতীর সাথে ইন্টিমেট হওয়ার চেষ্টা করলে সরস্বতীর বেলাজুদার কথা মনে পড়ে এবং সেই বুড়োকে গলা টিপে হত্যা করে। অন্যদিকে সেনাপতি কারাগারে কুচন্ডির সাথে সাক্ষাৎ করতে আসে। কুচন্ডি সেনাপতিকে বলে তুমি যদি বেলাজুদাকে মেরে ফেলতে পারো তাহলে গহনার বাকি অংশ তোমাকে দিয়ে দেওয়া হবে। এরপরে আমরা দেখতে পাই কয়েকজন নিচু জাতের মহিলা বুকের উপরে কাপড় বেঁধে আসলে মন্ত্রীর লোকেরা তাদের কাছে ট্যাক্স চায়। ট্যাক্স দিতে রাজি না হলে তাদেরকে ধরে নিয়ে আসতে বলে। আর এই মহিলাদের গায়ে গরম লোহার রডে ছ্যাঁকা দিতে থাকে। নাঙ্গেলি এসে বেলাজুদাকে এসব কিছু খুলে বলে। আরো বলে কয়েকজন মেয়ে নাকে গহনা দিয়েছে বলে মন্ত্রী তো তাদের নাকি কেটে দিয়েছে। এটা শুনে বেলাজুদা অনেক রেগে যায় এবং সে বলে এই সব কিছুর প্রতিশোধ নেওয়া হবে। এরপর বেলাজুদা কুলদেবতার মন্দিরে পুজো দিতে যায় এবং সমস্ত মেয়েদের বুকের উপরে পোশাক এবং নাকে গহনা দিয়ে আসতে বলে। মন্ত্রীর কানে এই খবর পৌঁছে যায়। তারপর সে সেনাবাহিনী নিয়ে মন্দিরে উপস্থিত হয় এবং সে মহিলাদের কাপড় খুলে ফেলতে বলে, না হলে ট্যাক্স দিতে হবে। বেলাজুদা এই কাজ করতে নিষেধ করলে মন্ত্রীর সৈন্যরা তার উপর আক্রমণ করে। মন্ত্রীর সৈন্যদেরকে বেলাজুদা মারতে থাকে। নাম্ব নামে এক সৈনিক বেলাজুদার ঠাকুরদাকে মেরে ফেলে। এই সেই সৈনিক যে সবার সামনে বেলাজুদার বুকের উপরে কাপড় খুলে নিয়েছিল। কুচন্দির সাথে যে সৈনিক হাত মিলিয়েছে সে বেলাজুদাকে লক্ষ্য করে গুলি করে দেয়। বেলাজুদা তাকে দেখতে পেলে সে জঙ্গলের দিকে পালিয়ে যায়। তারপর সামনে সেনাকে দেখতে পেয়ে সে গুলি করে দেয়। গুলি খেয়ে সেনা সদস্য পানিতে পড়ে যায়। পরের দিন রাজদরবারে মন্ত্রী রাজার কাছে বলতে থাকে এইসব কথা এবং বেলাজুদাকে ফাঁসি দেওয়ার জন্য অনুরোধ করতে থাকে। রাজদরবারে বেলাজুদা বলে নাম্ব বিনা দোষে আমার ঠাকুরদাকে মেরে ফেলেছে আর সেনাকে মারার জন্য আমার কোনো অনুশোচনা নেই, কারণ এই সেনা রাজদরবার থেকে সমস্ত খবরাখবর কুচন্ডিকে পাঠাতো। মন্দিরের সমস্ত গহনা চুরি হওয়ায় শুধু কুচন্ডিই নয়, রাজমন্ত্রী ও এই সেনা সদস্য দায়ী ছিল। তাই রাজা রাজমন্ত্রীকে কারাগারে নিক্ষেপ করে আর বলে তদন্তের মাধ্যমে কয়েকদিন পর শুনানি শোনানো হবে। বেলাজুদাকে মুক্ত করে দিতে বলে, কারণ বেলাজুদা যা করেছে তা সাধারণ মানুষের ভালোর জন্যই করেছে। সেই দিন রাতে কয়েকজন মন্ত্রী মিলে বেলাজুদাকে হত্যা করার পরিকল্পনা করতে থাকে, কারণ তদন্ত হলে তাদের নামও বেরিয়ে আসবে। তাই তারা তাদের পথের কাঁটা দূর করতে চায়, কারণ রাজভান্ডার থেকে তারাও তো অর্থ চুরি করেছে। এরপরে কয়েকদিন পরের দৃশ্য দেখানো হয়। বেলাজুদা ও তার সঙ্গীরা মিলে বিদেশে পাঠানোর জন্য প্রস্তুতি নিতে থাকে। সেই সুযোগে মন্ত্রীর পাঠানো এক সৈনিক সে খাবারে বিষ মিশিয়ে দেয় আর সেই খাবার খেয়ে তারা বাণিজ্যের উদ্দেশ্যে বেরিয়ে যায়, কিন্তু তারা মাঝ সমুদ্রে সবাই ঘুমিয়ে পড়ে। এই সুযোগে মন্ত্রী তার দলবল নিয়ে বেলাজুদার জাহাজের উপর আক্রমণ শুরু করে। একসময় বেলাজুদার ঘুম ভেঙে যায়। সে তাদের সাথে লড়াই করে, কিন্তু ওষুধের ওভারডোজের কারণে সে তাদের সাথে পেরে ওঠে না আর সৈন্যরা সবাই মিলে তাকে সেখানে হত্যা করে। এর পরের দিন মন্ত্রীর সেনারা নাঙ্গেলিকে ধরে এনে তাকে ট্যাক্স দিতে বলে। সে রাজি না থাকলে তাকে খুব মারধর করে, যাতে কেউ নাঙ্গেলির হয়ে মন্ত্রীর বিরুদ্ধে কথা বলার সাহস না পায়। মন্ত্রীর লোকেরা যখন নাঙ্গেলির বাবাকে ধরে এনে অত্যাচার করতে থাকে তখন নাঙ্গেলি সেটা দেখে আর সহ্য করতে পারে না। সেই স্তন কট দিতে রাজি হয়ে যায়। নাঙ্গেলি তার বাবাকে নিয়ে বাড়ির ভেতরে যায় এবং বেরিয়ে এসে সবার সামনে তার স্তন কেটে ফেলে আর বলে এটা নিয়ে তারা যেন রাজাকে কর হিসেবে দিয়ে দেয়। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের কারণে নাঙ্গেলি সেখানেই মারা যায়। মন্ত্রী তাদের সবাইকে বলে এই ঘটনা যেন কোনোভাবে রাজার কানে না পৌঁছায় আর কোনো প্রমাণ না রাখার জন্য নাঙ্গেলিকে সেখানেই জ্বলন্ত আগুনে পুড়ে ফেলা হয়। নাঙ্গেলির হবু স্বামী এসব কিছু সহ্য করতে না পেরে সেও জ্বলন্ত আগুনে ঝাঁপ দেয় এবং মারা যায়। গ্রামবাসী এসব দেখে মরিয়া হয়ে ওঠে। মন্ত্রী এবং সেনাদের ঘরবাড়ি পুড়িয়ে দেয়।
সারা রাজ্যে হাহাকার ছড়িয়ে পড়ে। এসব দেখে রাজা সারা জীবনের জন্য স্তন ট্যাক্স বন্ধ করে দেয়। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। আত্মত্যাগের বিনিময়ে পুরো কেরালার নারীদের অধিকার প্রতিষ্ঠা করে বীরাঙ্গনা নাঙ্গেলি। প্রতিবাদের যে আগুন নাঙ্গেলি জ্বালিয়েছিল ভারতীয় নারীদের মনে, তা এখনো জ্বলজ্বল করছে। তো বন্ধুরা, সত্য ঘটনার উপর নির্মিত এই ইতিহাসটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানিয়ে দেবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। আর এমন সব মজাদার মুভির এক্সপ্লেনেশন দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।